এখন এই আগুন ধরতেছে, আপনি শিওর এগুলো আওয়ামী লীগ করতেছে? এটা আওয়ামী লীগকে বদনাম করার জন্য বিএনপি করছে। কি হচ্ছে, আওয়ামী লীগ আসলে কি করতে পারবে, কিভাবে করবে, এই সরকার কতখানি এই ধরনের আগুন সন্ত্রাস কিংবা সহিংসতা রুখতে পারবে, কিংবা যে অফারের কথা বলছিলেন ডক্টর হেলাল উদ্দিন, সেই অফার আওয়ামী লীগ কতখানি কাজে লাগাতে পারবে, কি মনে করছেন, কি হতে যাচ্ছে আগামীকাল? দেখেন আগামীকাল কী হবে এটা তো আমি বলতে পারবো না, এটা তো মানে জ্যোতিষ ছাড়া আর কেউ বলতে পারবে না, এবং জ্যোতিষের কথা বিশ্বাস করাও ঠিক হবে না, কাজেই এটা আমি বলতে পারবো না। তবে একটা জিনিস আমি বলতে পারি, সেটা হলো গিয়া, দেখেন একটা কথা ভাবেন যে কালকে কিছু একটা হচ্ছে। আমার বাসা হলো আপনাদের এটা মহাখালী অফিসে আমি আসছি, আমার বাসা হলো কলাবাগানে। আমার আসতে সাকুল্যের সময় লাগছে 15 থেকে 20 মিনিটের মতো, 20 মিনিট লাগে না, 15 থেকে 17 মিনিটের মতো লাগছে আমি আসছি। আজকে একটা ওয়ার্কিং ডে, অন্য দিন এই সময় আসতে পারতাম না। তার মানে কালকে কিন্তু প্রোগ্রাম, তাহলে আজকে মানুষের মনে কিছু একটা হচ্ছে, মানুষের মনে একটা আতঙ্ক কিন্তু হয়তো ঢুকেছে, যে করে মানুষ হয়তো ঘরে চলে গেছে সবাই আর্লি, কেউ গাড়ি বের করেনি, এরকম অনেক কিছু হতে পারে। আপনি একটা কথা ভাবেন তো, আজকে থেকে 1 বছর আগে গত নভেম্বরে যদি আওয়ামী লীগ এরকম একটা ডাক দিত, তাহলে কি বাস্তবতা এরকম হতো? হতো না, হতো না। কিন্তু গত অগাস্টে হতো না, অক্টোবরেও হতো না। ডাক দিলে পাবলিক পাত্তাই দিত না। এখন পাত্তা দিচ্ছে কেন? কারণ পাত্তা না দিলে আজকে সিচুয়েশন এরকম চেঞ্জ দেখছি কেন? এই পাত্তা দেওয়ার দুটো কারণ থাকতে পারে। দুটো কারণ হলো, একটা হলো সরকার মানুষের মধ্যে এই প্রত্যয়টা জন্ম দিতে পারেনি যে তোমার কিছু হবে না। গত 1 বছরে সরকারের দৌড় এদেশে মানুষ বুঝে ফেলেছে। সরকারের দৌড় বলবো না, সরল বাংলায় বলি, সরকারের মুরদ এদেশের মানুষ দেখে ফেলাইছে। তারা দেখছে এদের পক্ষে এটা সম্ভব না হ্যান্ডেল করা, এবং সরকার পারে নাই। এবং যে কারণে সরকারের উপর মানুষের আস্থাটা নাই। যদি আস্থাটা থাকতো তাহলে এটা মানুষ এতটা ভয় পেত না, অথবা এই ধরনের মানুষ আচরণ করতো না। আবার হেলাল ভাই যে কথাটা বললেন ওটাও কিন্তু গুরুত্বপূর্ণ, যে ওই সময় কি হতো, মানুষই এটাকে প্রতিরোধ করতো। যদি জনগণ রাস্তায় থাকে তাহলে কিছুই হবে না। কেউ একটা সন্ত্রাস করতে আসলো, বোমা ফাটাতে আসলো, অথবা কেউ আগুন ধরাতে আসলো, মানুষ তাকে ধরে ফেলবে, এই ভয়টাও সবাই করবে। তো এখন ওই কাজটা হচ্ছে না কেন? তাহলে মানুষের মধ্যে একটা অনৈক্য চলে আসছে। মানুষও এখন যে পলিটিক্যাল পার্টিগুলো রাজপথে আছে তাদের উপর সে আস্থা রাখতে পারছে না। তো এখন এই বাস্তবতাকে আপনি কিভাবে ইগনোর করবেন? আবার এই অন্তর্বর্তী সরকার যতখানি কঠোর হওয়ার প্রয়োজন ছিল, সেই কঠোরতাও কি অন্তর্বর্তীকালীন সরকার দেখাতে পারছে নাকি? তারাও আসলে শুধু দায় চাপিয়ে দিয়েই ক্ষান্ত হচ্ছে। আমি তো এই কথাই বললাম শুরুতে, যে তাদের উপর তো মানুষের সে আস্থাটা নাই। এবারে খুব একটা, এটা কিন্তু একটা কঠিন বাস্তবতা। তো এই জন্য আপনি কাকে দায়ী করবেন? দায়ী করবো আমরা দুটো জায়গায়। একটা হলো সরকারের অযোগ্যতাকে, আরেকটা দায়ী করব যে রাজপথে থাকা সক্রিয় রাজনৈতিক দলগুলোর মধ্যকার যে আপনার কি বলবো আপনাকে, যে বিভেদ, যে অনৈক্য, সেটাকে। আমরা তো বেশ সাধারণ মানুষ, আমরা তো কোনো একটা ক্রাইসিসে পড়লে সমাধানের জন্য আমরা কার দিকে তাকাই থাকি? আমরা গভর্নমেন্টের দিকে তাকাই, পলিটিক্যাল পার্টিগুলোর দিকে তাকাই। কিন্তু আমরা যেদিকেই তাকাচ্ছি সেদিকে আমরা হতাশ হচ্ছি। পলিটিক্যাল পার্টিগুলো নিজেরা মারামারি করছে, এবং কী কারণে যে মারামারি করছে এটাও ভাই বুঝি না। আমি কিন্তু বুঝি না আসলে যে মারামারির কারণটা কি। সবাই ইলেকশন চাচ্ছে, কিন্তু তাও দেখি যে একজনকে মারামারি করতেছে, একজনের বিরুদ্ধে কথা বলতেছে। তো এটা তো আমরা শুনতে চাই নাই। কারণ মূল যে এইটা, আওয়ামী লীগ নাই মাঠে তো আওয়ামী লীগ নাই। তাহলে আপনারাই তো সবাই, এই বিএনপি এবং জামাতে ইসলাম একসময় তো এরা হরিহর আত্মা ছিল না? ছিল। এমনকি যখন শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন হয়েছে তখনও তারা হরিহর আত্মার মতো ছিল। তাহলে কি এমন ঘটলো এখন? এই প্রশ্নটা আমি একটু করতে চাই। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, এই যে আগুন সন্ত্রাস, এখান থেকে, এই জায়গাটি থেকে বারবার বিএনপির শীর্ষস্থানীয় নেতাকর্মীরা বলছেন এরকম যদি চলতে থাকে সেক্ষেত্রে আসলে যারা ফ্যাসিবাদের বিরোধী ছিলাম আমরা, তাদের মধ্যে এক ধরনের অনৈক্য ঘটবে, এবং যারা আসলে ফ্যাসিবাদের পক্ষে ছিল তারা মাথা জেগে উঠতে পারে, সেই সুযোগ আসছে। তাহলে এই বিভেদ, অনৈক্য, এগুলো বাড়ছে কেন আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে? ধন্যবাদ আজকের শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আপনি
আজকে আমার এখানে আমার সাথে যারা সহ আলোচক আছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে প্রশ্নটি আমাকে করেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং বিষয়। আমি যেটা মনে করি বা আমার দল যেটা মনে করে, আজকে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে যে অনৈক্য, সেই অনৈক্যের কারণে কিন্তু ফ্যাসিবাদ নতুন করে আবার ফ্যাসিবাদী যে শক্তি, যেটা পরাজিত শক্তি, পতিত শক্তি বা পালাতক শক্তি, সেই শক্তি কিন্তু দেশে ফিরে আসার একটা সুযোগ সৃষ্টি হতে পারে। এখন আপনি প্রশ্ন করতে পারেন সেই অনৈক্যতার সৃষ্টি হলো কেন। আপনি দেখেন, আমরা 5ই আগস্টের পরে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন বিষয়ে আপনার কয়েকটি রাজনৈতিক দলের অতিমাত্রায় আপনার তাদের বক্তব্য, বিভিন্ন ইস্যুতে মানে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য সৃষ্টিকারী বক্তব্যর মধ্য দিয়ে কিন্তু অনৈক্যের সূচনা হয়। যেমন ধরেন, আপনার 5ই আগস্টের পরে জামাতে ইসলামীর প্রধান ডক্টর শফিকুর রহমান তিনি একটি গণমাধ্যমে বক্তব্য দিলেন যে আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম। তো এই ক্ষমা করে দেওয়ার মালিকটা ডক্টর শফিকুর রহমান সাহেবকে নিশ্চয়ই না, বা জামাত এককভাবে না। দ্বিতীয় বললেন যে আমাদের এমন কোনো কথা বলা উচিত না যেখানে ভারত আপনার অখুশি মানে হবে। তো এই যে আধিপত্যবাদী শক্তির মানে তত্ত্বাবধানে যে এখানে বাংলাদেশে ফ্যাসিবাদী আওয়ামী লীগের এত মানে বেড়ে ওঠা বা এখানে দমন নিপীড়ন চালানো, তাকে আপনি এই কথাগুলো বলছেন, এগুলোর মধ্য দিয়ে কিন্তু আসলে ছোট ছোট করে এখানে বিরোধটার সৃষ্টি হয়। এবং তার পরবর্তীতে আপনার ধরেন এই জামাতে ইসলামী তারা এবং অন্যান্য দু একটি দল তারা অব্যাহতভাবে বিএনপি বিরুদ্ধে কোনো কারণ ছাড়াই অপপ্রচার এবং এমনভাবে তারা এটা প্রচারণার মানে অপপ্রচার চালাতে লাগলো, যেটার কারণেই অনৈক্য কিন্তু একটা সৃষ্টি হয়ে গেছে। আমরা আজকে বাধ্য হচ্ছে, আমরা কিন্তু বলি নাই, আমরা কিন্তু হ্যাঁ ঠিক আছে, ইট মারলে তো পাটকেল খেতে হবে, এটা রাজনীতির নিয়ম। এখন জামায়াত যদি বলে তারাও বাধ্য হচ্ছে, আমরা না, শুরুটা করেছে কিন্তু তারা। আজকে তারপর দেখেন পিআরের নিয়ে যে আন্দোলন, এখন কি পিআরের কথা শুনেন? তো এখন আসছে কি গণভোট, ওই যে নির্বাচনের আগে গণভোট দিতে হবে। দেশের যে পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা খারাপ, এখানে আওয়ামী লীগ লণ্ডভণ্ড করে দিয়ে গেছে অর্থনীতিকে, দুর্নীতি লুটপাট করে, সেখানে দেশের অর্থ মানে মানে নুন আনতে পান্তা ফুরা এরকম একটা অবস্থা। আপনি জানেন যে আমরা দেখেছি যে সরকার আপনার এই যে আগামী জাতীয় নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে বরাদ্দর মানে পুরাটাই দিতে পারছে না। তাদের বরাদ্দের চাহিদা হচ্ছে গত ফেব্রুয়ারি মাসে ছিল 4,000 কোটি টাকা, সরি মানে 6,000 কোটি টাকা, সেখানে মাত্র সরকার 2,956 কোটি টাকা বরাদ্দ করেছে। আপনি ধরেন একই যদি গণভোট আর একটা আয়োজন করতে হয় না জাতীয় নির্বাচনের আগে, তো সেম টাকা সরকারের খরচ হবে। গণভোট না হলে 26-এ আমি আসছি, আমি কথাগুলো এগুলো অহেতুক কথা, এবং আমি আসছি। এই যে 2,956 কোটি টাকা তাহলে গণভোটের জন্য আবার ব্যয় হবে। তো সেইখানে এই যে এই গণভোটের জন্য যে এই টাকাগুলো ব্যয় হয়, যেখানে আপনি আপনার কর্মসংস্থানের জন্য মিল কলকারখানায় আপনি টাকা দিতে পারতেছেন না, ঋণ দিতে পারতেছেন না নতুন করে ব্যবসায়ীদেরকে, আপনার যেখানে আপনার কি বলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেখানে আপনি ভর্তুকি দিতে পারতেছেন না, যেখানে আপনি সব কিছু কমাই দিচ্ছেন, সেখানে এই যে আপনার অহেতুক অযথা খরচ, এটা তো কোনো প্রয়োজন নেই। গণভোট তো হ্যাঁ আমরা তো মেনে নিয়েছি, আমরা তো গণভোটের বিরোধী পক্ষে ছিলাম না। আমরা বলেছি জাতীয় নির্বাচনের দিন একদিনে হলে সেই খরচটা বেঁচে যায়, এবং সেটা হলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। এবং সেখানে আপনার আমরা যুক্তি দিয়েই তো বলেছি, কিন্তু তারা বলছে কি জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে 26-এর নির্বাচন হবে না। এই যে তাদের এই যে কথা বলার মধ্য দিয়ে তাদের নির্বাচন বিরোধী যে গুপ্ত বাসনা, সেই গুপ্ত বাসনার সুপ্ত প্রতিভা তারা বিকাশ ঘটাচ্ছে। এই কারণে কি তাহলে আপনাদের মনে হচ্ছে এই আগুন সন্ত্রাসের পেছনে? এবং না, আমি আসছি এবং আজকে দেখেন এই আধিপত্যবাদী শক্তির প্রধান এজেন্ডা হচ্ছে বাংলাদেশে আপনার এই যে আপনার কি বলে পালাতক ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসন করা, এবং সেই লক্ষ্যে নির্বাচন তাদের জন্য একটা হেডেক। নির্বাচন বানচাল করার জন্য, ভণ্ডুল করার জন্য কিন্তু তারা এই কাজগুলো করছে। এবং একই সাথে জামাত সহ ইসলামী আন্দোলন সহ তারা যে আন্দোলনটা করছে, তারা যদিও বলছে, এবং এই যে দেখেন একটু আগে যে আপনিও বললেন জামাতের প্রধান, তিনি বলেছেন যে গণভোট যদি আগে না হয় তাহলে 26-এ নির্বাচন হবে। তার মানে নির্বাচনকে তারা পিছিয়ে দিতে যাচ্ছে, অনিশ্চিত করতে যাচ্ছে। আবার তাদেরকে কোনো নেতা বলতেছে 29-এর আগে তাহলে নির্বাচন হবে না। তাহলে নির্বাচন বিরোধী শক্তি কিন্তু তাহলে জামাতও হয়ে দাঁড়াচ্ছে, আওয়ামী লীগ তো আছেই। তো সে কারণে আমাদের নেতা বলেছেন যে দুই দলের উদ্দেশ্য তো তাহলে একই।
আজকে সেই কারণেই জামাত ইসলামে যে আজকে বলছে কি যে আগামী 16 তারিখের মধ্যে না হলে তারা যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান ধর্মঘট করবে। এই যে একটা অস্থিরতা সৃষ্টি অহেতুকভাবে জুলাই আন্দোলন কি বিএনপি করে নাই? আজকে আমি একটু শেষ করি। এই যে জুলাই আন্দোলনের শহীদরা, বিভিন্ন যারা শহীদ হয়েছেন তারা আজকে শহীদের পরিবাররা দলে দলে বিএনপিতে যোগ দিচ্ছে। তো বিএনপি যদি জুলাই আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে থাকে তাহলে শহীদদের পরিবাররা কেন কিভাবে আপনারা যোগদান আবারও সেই কোটা পদ্ধতিতে বিএনপিতে যুক্ত হচ্ছেন? কোটা পদ্ধতিতে না, কোটা পদ্ধতিতে না, বরঞ্চ আমরা তারা দেখেছে যে বিএনপির যে সংস্কার প্রস্তাব, বিএনপির যে অবস্থান, সেটা হচ্ছে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন। আসবো আপনার কাছে। মাসুদ কামাল, আওয়ামী লীগ যে নিরপরাধ নয় সেটি আসলে নতুন করে বলবার কিছু নেই। তাদের কাঁধে হাজারো লাশের বোঝা আছে এবং আবার আওয়ামী লীগের সব সমর্থকই যে খুনের সাথে জড়িত সেটিও বলার তেমন একটা সুযোগ নেই। এরকম একটি পরিস্থিতিতে আসলে আওয়ামী লীগের সমর্থকরা যে কালকে রাস্তায় নামবেন না, কিংবা যদি নামেন সেক্ষেত্রে যে পরিস্থিতি হবে সেটি দমন কি করে হবে, এই প্রশ্ন রেখে আমি একটু বিরতিতে যেতে চাই। বিরতি থেকে ফিরে উত্তর নিব। জি-25 প্রাথমিক রাজখান থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি-25 প্রাথমিক রাজখান দেখছেন। মাসুদ কামাল, প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম। আওয়ামী লীগ যেমন নিরপরাধ নয় সেটি আমরা সবাই জানি, তেমনি তাদের কাঁধে হাজারো লাশের বোঝা যেমন আছে, তেমনি সব সমর্থককে আসলে খুনের দায়ে দোষী সাব্যস্ত করার সুযোগ নেই, সেটিও সত্যি। তাহলে আসলে যে ধরনের পরিস্থিতির শঙ্কা সবাই করছে, সেই পরিস্থিতি হলে সেটি দমন করবেন কি করে? মানে পরিস্থিতি যদি সেরকম কিছু একটা ঘটে, সেটা কে ঘটালো? আওয়ামী লীগ ঘটালো না বিএনপি ঘটালো না জামাত ঘটালো? এটা তো আইন শৃঙ্খলা বাহিনী দেখার ব্যাপার না। বাসে আগুনটা যদি জ্বলে, আগুনটা যে জ্বালালো সে কে, কোন দল করে, তার কি ধর্ম, কি গোত্র, এটা কি জানার ব্যাপার আছে কোনো? তারা একটা অগ্নি সংযোগকারীকে ধরবে। এখানে আপনি আওয়ামী লীগের উপরে বলতেছেন কেন? আওয়ামী লীগই ধরাবে, কে বললো? আওয়ামী লীগ তো দৌড়ের উপরে আছে। আওয়ামী লীগ নাও ধরাতে পারে, আওয়ামী লীগের নামে অন্য কেউ ধরাতে পারে, অথবা আওয়ামী লীগকে ব্লেম দেওয়ার জন্য ব্লেম গেমও হতে পারে। দেখেন, আমি একটা কথা বলি, 14 সালের যে নির্বাচনটা হলো সেই সময় বিএনপি এবং জামায়াতের উপর আওয়ামী লীগের তৎকালীন সরকার একটা কমন দিয়ে দিল একটা, সেটা হলো কি আগুন সন্ত্রাস করে এরা। মানে যদি কেউ দিয়া সালে একটা সিগারেটও ধরায় তাও বলে যে আগুন সন্ত্রাস করছে এই বিএনপি আর জামাত মিলা, তারা কিন্তু বলতো। এখন তারা তখন সরকারে ছিল, তাদের কণ্ঠই বেশি শোনা যেত। কাজে এরা যতই প্রতিবাদ করুক তাও কিন্তু ওরাই। এক পর্যায়ে আমরা দেখলাম একটা বাসে আগুন ধরলো, পরে দেখা গেলো ওই বাসের মালিক হলো গিয়ে পঙ্কজ দেবনাথ নামে এক লিডার বরিশালের। সব কিছু প্রমাণ হয়ে গেল, তারপরেও কিন্তু অভিযোগটা কিন্তু থামলো না। কিছু হইলেই আগুন সন্ত্রাস করে, আগুন সন্ত্রাসের বলতো। তো তখন কি বিএনপি এবং জামাত, ধরা যায় বিএনপি এবং জামাত আগুন ধরাইতে চায়, আমি ধরে নিলাম হাইপোথেটিক্যালি, তারা কি তখন সে অবস্থায় ছিল রে ভাই? পান বিড়ি সিগারেট খাইতে গেলেও ধরে ধরে নিয়ে করতো যে এই পান খাওয়ার পেছনে সরকার পতনের একটা ষড়যন্ত্র আছে, করতো। তো জামাত তো তাদের অফিসই খুলতে পারতো না। জামাত ইসলামের অফিস ছিল বন্ধ, তালামারা, একটা বৈধ দল, অফিস খুলতে দিত না। এই তো ছিল। তো তারা কখন আগুন ধরাবো ভাই? এটা কিন্তু একটা দৌড়ের উপর ছিল ঘটনাটা। আপনি দেখেন 14 অক্টোবর যে ঘটনা ঘটলো ঢাকায়, ওই যে আপনি বিএনপি মহাসমাবেশকে কেন্দ্র করে বাসে আগুন ধরে দিল, ওরা কি বললো এগুলো সব বিএনপি দিছে। তারা কি তখন সে অবস্থায় ছিল না তো। কিন্তু কেউ কিন্তু বলতে পারলো না, কারণ তারা এত জোরে জোরে কথাগুলি বললো যে অন্যরা কি বলতেছে কেউ জানে না। এখন কি হচ্ছে? এখন এই আগুন ধরতেছে, আপনি শিওর এগুলো আওয়ামী লীগ করতেছে? কি আপনি শিওর? আমি তো আপনাকে প্রশ্ন করবো, আপনি কি শিওর এটা আওয়ামী লীগকে বদনাম করার জন্য বিএনপি করছে? কেমনি শিওর? কোনো তথ্য প্রমাণ আছে? অথবা আপনি কি শিওর যে জামাত করতেছে? আপনি তো প্রমাণ করতে পারছেন না। যতক্ষণ পর্যন্ত আপনি প্রমাণ করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত পার্টিকুলার একটা গোষ্ঠীর উপর দায় চাপানো মানে একটা অন্যায় করা। সেই জায়গাটিতে আসলে গোয়েন্দা সংস্থারও এক ধরনের ব্যর্থতা, অবশ্যই ব্যর্থতা আছে। তারা করে না কেন? তারা একটা দুটো ধরুক, ধৈর্য বলুককে। এখন আবার অন্য সমস্যা আছে। অন্য সময় ধৈর্য বলতে গেলে সে তার পছন্দের লোকগুলিকে ধরে নিয়ে আসবে। তারা এমন লোককে ধরতে চাইবে যাদেরকে ধরলে বলে সরকার খুশি হবে, যাদেরকে ধরলে বলে বিএনপি খুশি হবে, জামাত খুশি হবে। তারা এরকম লোককে ধরবে। ওই এটা বলতো না যে যা খুশি ঘটে কেসটা বেটাই চোর। এখন তো কেসটা বেটা হলো আওয়ামী লীগ বর্তমানে। তাদের ধরে নিয়ে আসবে। আপনার মনে আছে 14 অক্টোবর সময় একটা ঘটনা ঘটছিল, একজন পুলিশকে মারছিল। 28 অক্টোবর ভাই, সরি 14 বলছি, ওটা 28 অক্টোবর। একটা পুলিশকে কিন্তু ইট দিয়ে মারছিল। ওই দৃশ্য ঘটনা ঘটার ঠিক আধা ঘন্টার মধ্যে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বললো কি এটা ছাত্রদলে প্লাবন করছে। এই যে ব্লেম গেমের কথা আপনি বলছেন, সেই ব্লেম গেম থেকে আসলে আমরা বেরিয়ে আসতে পারি না। ছাত্রদল, সে কি তার পিছনে লেখা ছিল যে আমি ছাত্রদল?
জি, ঠিক একইভাবে ডক্টর হেলালুদ্দিন এই ব্লেম একই গেমের জিনিসটা কথা ঘটে। আসলে এখনো ঘটছে এবং আগামীকালকে ঘিরে যে ঘটনার সংখ্যা সবাই করছে সেই সংখ্যাকে ঘিরেও আসলে বিএনপি এবং জামাতের মধ্যে এখনো সেই ব্লেম গেম চলছে। একটা সময় বলা হতো সরকার সহিংসতা সৃষ্টি করে বিরোধী দলদের উপর চাপায়, বিরোধী দলরা বলছে যে সরকার চাপাচ্ছে। এখন তো আসলে বিএনপি কিংবা জামাত দুটো দলই কেউই সরকারে নেই, তাহলে এখন আপনাদের মধ্যে এই ব্লেম গেম কেন? ধন্যবাদ। এটা কাম্য না, কারোই কাম্য না। আমরা চাইব যে এর একটা সুষ্ঠু তদন্ত করে, অর্থাৎ সরকারের পক্ষ থেকে বিভিন্ন এজেন্সিগুলো সজাগ থাকবে, কোনো ঘটনা ঘটলে এটা তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া, সিসিটিভির সুযোগ নেওয়া, এগুলোর মাধ্যমে এটাকে ধরে একটা জাস্টিফাইমূলক বক্তব্য দেওয়া। কিন্তু এটা সরকার না দিতেই এখন দেখছি যে আমার রিজভী ভাই একটা বক্তব্য দিয়ে দিল, এটা তো সঠিক হয়নি। কেমন আমরা চাচ্ছি যে যদি কালকে জামাত এবং বিএনপি আমরা যদি সবাই সজাগ থাকি, নিজ নিজ বাড়িঘরের সামনে যদি আমরা থাকি এবং আশেপাশে অফিসের আশপাশে যদি আমরা থাকি, তাহলে কারা আসবে বলেন তো? এত বড় সাহস কার আছে? সেই সক্ষমতা কি আসলে আওয়ামী লীগের এখন আছে এত এই ধরনের অগ্নিসংযোগ কিংবা কিন্তু আসলে এই ধরনের আপনারা তো ঘটনা আসলে ঘটাবার কি মতো? বলবো, আমরা সবাইকেই আরো সচেতন হতে হবে। যেমন বলতে সক্ষমতা নাই, কিসের সক্ষমতা নাই? তারা টাকা দিচ্ছে, তো আমরা তো শুনতে পাচ্ছি যে একটা ককটেল মারলে 5,000 টাকা দিবে। তাহলে কে না যে মাইরে দিয়ে চলে আসলে দিল। আমি দেখছি তো আমার বাসার সামনে, এই যে মালিবাগ আমার স্মৃতিশরী আমার বাসা, সেখানে ফ্লাইওভারের উপর থেকে মোটরসাইকেল থেকে আপনার ককটেল নিচে নিক্ষেপ করে তারা উপর দিয়ে চলে যাচ্ছে। তাহলে এখন বলেন, যারা এইভাবে টাকার বিনিময়ে কাজ করতেছে, তাহলে এগুলোকে রোধ করতে হলে তো আরো সবাইকে সচেতন কিন্তু হতে সেখানে হবে। তো আরো অনেক দেখা যাচ্ছে। ইমরান সালেহ প্রিন্সিটি বলছিলেন আপনাদের দুই দলের উদ্দেশ্য আসলে একই। না, এটা ভাইয়ের এটা সঠিক নয়। কারণ হলো অবস্থার দৃষ্টি প্রিন্স ভাই যে কথাটা বলছেন, আমি কয়েকটা কথা বলতে চাই। সেটা হলো যে আমাদের আমিরে জামাতের কথা বলছেন। আমিরে জামাত বলছেন যে কমনলি আমরা কোনো মানুষকে দোষারোপ করব না, কিন্তু যারা এই অন্যায়গুলো করেছেন, যাদের বিরুদ্ধে জনগণ মামলা করতে চায়, ভিকটিম মামলা করতে চায়, সরকারও সহযোগিতা করবে, আমরাও আমাদের লিগালি টিম দিয়ে তাদেরকে সাপোর্ট করব, সহযোগিতা করব। আমরা কোনো ক্রিমিনালকে আমরা কোনো ধরনের মানে স্যাক্রিফাইস করতে আমরা রাজি না, কোনোভাবেই আমরা না করব না। অপরদিকে আমাদের মির্জা ফখরুল সাহেব বলে মামলাগুলো উঠাই নেবেন। এরপরে মনে করেন যে ভাই বললেন যে গণভোটের জন্য একটাই সমস্যা উনি দেখাচ্ছেন, সেটা হলো টাকা। আর ভাই টাকা তো আওয়ামী লীগ কত টাকা নিয়ে চলে গেল, আর আপনি বলছেন আজকে অর্থনীতি দুর্বল। আপনি বলেন যখন শেখ হাসিনা পালাই গেল তখন আলুর দাম কত টাকা ছিল, এখন আলুর দাম কত টাকা? অর্থনীতি একদম ভঙ্গুর হয়ে শেষ হয়ে গেছে। এই সরকার কিছুই করে নাই, এই সরকার তো অনেক দূর আগায় গেছে। শুধুমাত্র আলু ফালাই দিতেছে মানুষ, আলু ফালাই আলু কিনেন, দেখেন আলু ছাড়া কেউ চলতে পারে? নাম গোল এত আলু উৎপাদন হয়েছে, এটা মানে এবং এই তালিকা হাসিনার সময় আলুটা উৎপাদন হলো না? ওই সময় কি দেশে খরা পড়ে গেছিল? কেন আজকে আপনার 300 টাকা 400 টাকা কেজি আমরা পেঁয়াজ খাইছি, সেই পেঁয়াজ এবছরে আমরা 60 টাকা 80 টাকার মধ্যে ছিল, এই রিসেন্ট 100 টাকার মতো হয়েছে। তাহলে এই যে অর্থনীতি, এই দাবিগুলো নিয়ে আসলে কোনো রাজনৈতিক দলকে আমরা রাজপথে দেখি না কেন? সবাই আসলে না, এই দাবি তো সরকার অনেক দূর নিয়ন্ত্রণে চলে আসছে। এখন বলতে গণভোটের জন্য টাকা আপনি বাজারেই লাগবে। যান না। একটা দেশের কে বাজারে যায় না? মানুষের সাথে আমি নিজে বাজার করি। আমরা বাজারে ঘুরি, আমি নিজে বাজার মানুষ করি। নিত্য প্রিন্স ভাই, প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে প্রিন্স ভাই, হতাশাগ্রস্ত। আচ্ছা বলেন আপনি, আমাদেরকে যে বলে, আচ্ছা শেষ করেন আপনি, আমি বলছি। হাসিনার সময় আমরা 400 টাকা কেজি পেঁয়াজ খাইছি, বলেন এই সরকারের সময় 400 কেজি হয়েছে? এটা তো 80 টাকা, না, সেটা হয় নাই। 60 টাকা, এখনো যে 110 এখনো যেটা টাকা। আছে সেটা আমি মানুষের গত জন্য সপ্তাহে কষ্ট বাজার হচ্ছে। করেছি, আমি পেঁয়াজ কিনেছি 110 টাকা কেজি পেঁয়াজ কিনে আনছি, এবং আমি এর আগে 20 টাকা কেজি। আপনি 110 টাকা করে কিনতে পারেন, কিন্তু একজন কুলি, একজন শ্রমিক, তাদের পক্ষে এটা সম্ভব না। তাদের পক্ষে 400 টাকা কেনা সম্ভব হয়েছে, এখন 110 টাকা সম্ভব না। একটু শেষ করি ভাই, আপা একটু শেষ করি। সেটা হলো 20 সেকেন্ড। যে টাকার জন্যই যদি গণভোট বাতিল, অথচ এই নির্বাচন কি কোন আইনে হবে বলেন? সংবিধানের কোন আইনে এই ভোট হবে বলেন? আশ্চর্য। এই ভোট হওয়ার আগে অবশ্যই জুলাইয়ের আইনের ভিত্তি দিতে হবে। আর আমাদের আমির সাহেব বলছেন যারা জুলাইকে মানে না, জুলাইকে সম্মান দিতে জানে না, যারা আইনি ভিত্তি দিবে না, তাদের জন্য 26-এর ইলেকশন নয়। তাহলে বিএনপি কি কখনো বলেছে তারা জুলাইকে মানে না? তাহলে তারা তো কেন আপনারা না, 26 এই যে নির্বাচনকে প্রথমে তো গণভোটই তারা চায় না। কিসের আবার আসলে আইনি ভিত্তি লাগবে কেন? মানে কি হলো যে আইনি বিএনপি ভিত্তি আসলে কেন লাগবে? আপনারা আপা মানেন না একটু জুলাইকে? শেষ করি। দেখুন, আইনি ভিত্তি কেন লাগবে? জামাতে গণভোট কেন ইসলাম লাগবে? আসবো আপনার কাছে। জামাতে ইসলাম আসলে এখন এমন একটা পর্যায়ে গেছে
যে তারা কোনো যুক্তি মানতে রাজি না, তারা জনগণের কোনো সমস্যার ব্যাপারকে অ্যাড্রেস করতে রাজি না। তারা আপনার এই জুলাইয়ের গণ অভ্যুত্থানে মনে হয় যে তারাই একমাত্র এখানে অংশগ্রহণ করছে, বিএনপি এখানে কিছুই না। আরে বিএনপির প্রায় 650 নেতাকর্মী নিহত হয়েছে, এখনও আমাদের দলের প্রায় 133 জন নেতাকর্মীর চোখ হারাইছে তারা, কারো প্রায় 128 জন আপনার পা নাই, হাত নাই, সব কাটা, এখনও কাতরাচ্ছে বিভিন্ন হাসপাতালে। তো বিএনপি কি আকাশ থেকে উঠে আসছে? তাহলে বিএনপির নেতাকর্মীরা এইভাবে নিহত হলো কেন, আহত হলো কেন? আজকে কেন আপনার এই যে নিহত আহতদের পরিবাররা তারা বিএনপিতে যোগদান করতেছে? কারণ বিএনপির যে অবস্থান, রাজনৈতিক অবস্থান, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের যে অঙ্গীকার, এটাকে তারা মনে করতেছে এটাই শ্রেয়। বলতেছে, উনি বলছেন যে কি আমাদের মহাসচিব নাকি বলেছেন, এইটা আমাদের মহাসচিব এর বক্তব্যকে ওখানে টুইস্ট করা হয়েছে, এবং সেখানে যিনি যেই সাংবাদিকটা করেছেন ঠাকুরগাঁতে, সেই সাংবাদিকটা ওনাদের দলের অনুসারী এবং জামায়াত ইসলামের, হ্যাঁ জামায়াত ইসলামের অনুসারী, হ্যাঁ। এবং সেখানে আমি আজকেও সকালে আমাদের মহাসচিবের সাথে এই ব্যাপার নিয়ে কথা বলেছি। উনি বলেছেন যে আমি এইটা দেখে হতবাক, আমার আগের বক্তব্য কেটে দিয়েছে ওখানে। সেখানে উনি বলেছেন যে ইউনিয়নে উনি মিটিং করতে গিয়েছেন, সেই ইউনিয়নের সেখানে সাধারণ মানুষ বলেছে সেখানে কিছু মামলা হয়েছে, সেই মামলায় অতিরঞ্জিতভাবে কিছু লোকের নাম এখানে জড়িয়ে দেওয়া হয়েছে, মানে যারা এই ঘটনাগুলোর সাথে জড়িত না। তিনি বলেছেন আমি আমার ওই ইউনিয়নের ব্যাপারে বলেছি, যদি এরকম কেউ কিছু হয়ে থাকে সেটার ব্যাপারে আমরা মামলা তুলে নিব এবং দেখব। আমি সারা বাংলাদেশের মামলার ব্যাপারে টু শব্দটি উচ্চারণ করি, কিন্তু উনি 1 ঘন্টার মধ্যে সেটা ক্লারিফিকেশন দেওয়ার পরেও ওনারা এই টক শোতে বসে আজকে প্রায় 24 ঘন্টা, আরও 4 ঘন্টা, ওদের 28 ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও ওনারা এই কথা বলেই যাচ্ছে। তাহলে মিথ্যাচারটা কে করছে? তো জামাত করছে। আজকে দ্বিতীয় কথা হচ্ছে, আমি আসছি, মিথ্যাচার হচ্ছে কেন আসলে এই ধরনের স্বার্থের সংঘাত শুরু হয়েছে কিনা রাজনীতিতে, যেটি আমার কাছে সবার আগে বাংলাদেশ, আমার কাছে বাংলাদেশের স্বার্থটা জড়িত, বাংলাদেশের একটি টাকাও যেন অপচয় না হয় সেটা দেখার দায়িত্ব প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাকর্মী।